কদিন আগেই আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ফেসবুক পেজে বিবৃতি দেয়া নিয়ে একটি ভিডিও বানিয়েছিলাম এবং সেই ভিডিওর বাস্তবতাও আপনারা জানেন যে আওয়ামী লীগের ফেসবুক পেজে যখন তিনি বিবৃতি দিলেন, তার নিজের নামে বিবৃতি দিলেন, তখন নেতাকর্মীদের মাঝে আওয়ামী লীগ যারা করে তাদের মাঝে ব্যাপক নেগেটিভ প্রতিক্রিয়া দেখেছিলাম বলেই সেই বিষয়টা তুলে ধরেছিলাম যে এই সিদ্ধান্তটা আওয়ামী লীগের ঠিক হলো কিনা। আওয়ামী লীগের ফেসবুক পেজে যেহেতু তার নামে বিবৃতি গিয়েছে সেহেতু এটা আওয়ামী লীগের সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানেন। তো শেখ হাসিনা যদি এই সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে ঘটনাটা ঠিক করলেন কিনা, নেতাকর্মীদের, তৃণমূলের নেতাকর্মীরা যারা অসহায় জীবনযাপন করছেন তাদের এক ধরনের খেপিয়ে তোলা হলো কিনা, সেই প্রসঙ্গ যেতে না যেতেই আজকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভারতীয় একটি গণমাধ্যমে প্রথমবারের মতো সাক্ষাৎকার দিয়েছেন। গত 9.5 মাসে প্রথমবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের কণ্ঠ শোনা গেছে এবং সেই সাক্ষাৎকারে তিনি তার একেবারে একটা হরর মুভির যে কাহিনী হয়, অনেকটা হরর মুভির কাহিনীর মতো একটা কাহিনী বর্ণনা করেছেন, তার বেঁচে থাকার কাহিনী। তার বেঁচে থাকার পেছনে বৈষম্যবিরোধী আন্দোলন যারা করেছিল তাদেরই কিছু তরুণ সহযোগিতা করেছে এবং তাকে বাঁচিয়ে রাখার পেছনে ভূমিকা রেখেছে এমন গল্পটা সামনে আনলেন তিনি। গল্পটা সত্য কি মিথ্যা সেটা তিনিই জানেন। তিনি ভারতীয় গণমাধ্যমকে বললেন, এই ঘটনা এর আগে আমি কাউকে বলিনি, প্রথমবারের মতো আপনাকে বলছি, অর্থাৎ গণমাধ্যমকে প্রথমবারের মতো বললেন। ঘটনাটা অনেক রোমহর্ষক, ঘটনাটা নিয়ে একটা সিনেমা বানানো যাবে। ওবায়দুল কাদের তার ক্ষমতাকালীন সময়ে তার উপন্যাস নিয়ে বাংলাদেশের একজন নির্মাতাকে দিয়ে সিনেমা বানানোর চেষ্টা করেছিলেন। সিনেমার শুটিংও বোধহয় শুরু হয়ে গিয়েছিল। পরবর্তীতে দেখা গেছে যে যাদেরকে তিনি সিনেমার সঙ্গে সম্পৃক্ত করেছেন তারাই তার বিরুদ্ধ শক্তি হিসেবে আবির্ভূত হয়েছেন। নানা রকমের ঘটনা ওবায়দুল কাদের ক্ষমতায় থাকাকালীন ঘটিয়েছেন। কিন্তু এই যে ভারতীয় মিডিয়ার সঙ্গে সাক্ষাৎকারে যে কথাগুলো বললেন, সেই কথাগুলো তার গ্রহণযোগ্যতা বাড়ালো, আওয়ামী লীগের গ্রহণযোগ্যতা বাড়ালো নতুন করে, নাকি আওয়ামী লীগের গ্রহণযোগ্যতা তলানিতে নিয়ে নামালো, সেই প্রশ্নটা এবার উঠবে। তার এই ঘটনা, বিভিন্ন ঘটনা, তিনি কিভাবে বেঁচে আছেন, এগুলো নিয়ে বাংলাদেশি গণমাধ্যমেও খবর হচ্ছে। কেন খবর হচ্ছে? তিনি যে কথাগুলো বললেন সেই কথাগুলোর পরিপ্রেক্ষিতে কি অবস্থা তৈরি হতে পারে, সেটা আওয়ামী লীগের জন্য লাভজনক হবে কিনা সেই আলোচনা করার চেষ্টা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম, ওবায়দুল কাদের কি আওয়ামী লীগের লাভের কারণ হচ্ছেন এখন, নাকি ক্ষতির কারণ হচ্ছেন? সেই প্রশ্নটাও যে গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন সেই ধরনের প্রশ্ন তাকে সেখানেও করা হয়েছে। সেটার কি উত্তর দিয়েছেন সেই প্রসঙ্গ তো বলবই। কি বললেন ওবায়দুল কাদের এবং তার প্রেক্ষিতে কি ঘটতে পারে সেই প্রসঙ্গ টেনে পর্যালোচনা করার চেষ্টা করব। চলুন সরাসরি চলে যাই তার কথায়। তিনি যে গল্পটা বলার চেষ্টা করেছেন, সেই গল্প, সিনেমাটিক যে গল্পটা বলার চেষ্টা করেছেন, 5 আগস্টে তিনি 5 ঘন্টা স্ত্রী সহ একটা বাথরুমে পালিয়েছিলেন। তার নিজের বাড়ি নয়, পাশের কোনো একটা বাড়িতে তিনি পালিয়েছিলেন। তার নিজের বাড়ি আক্রান্ত হয়েছে, তারপরে সেই পাশের বাড়িও আক্রান্ত হয়েছে। তার স্ত্রী বাথরুমের মধ্য থেকে বারবার বলার চেষ্টা করছিলেন যে আমি অসুস্থ, আমাকে ডিস্টার্ব করেন না, আমি মারা যাব। কিন্তু যারা আক্রমণ করেছিল তারা সেই বাড়ি লুটপাট করার পাশাপাশি সেই বাথরুমটাকেও রেহাই দেয়নি। তারা একসময় গেল, সংক্ষেপে বলছি ব্যাপারটা, তারা একসময় গেল, খুলে দেখলো যে ওবায়দুল কাদের, এবং তারা অবাক হলো। একসময় তাদের চেহারা নাকি পাল্টে গেল, তারা ওবায়দুল কাদেরের প্রেমে পড়ে গেলেন এবং ওবায়দুল কাদেরকে একটা মাস্ক পরালেন। তাদের কাছে থাকা যে বৈষম্যবিরোধী আন্দোলনের বিভিন্ন ব্যান্ড ছিল, মাথায় পতাকা কিংবা ব্যান্ড, এই জাতীয় ব্যান্ড তাকে পরিয়ে দেয়া হলো, মুখে মাস্ক দেয়া হলো। মুখে মাস্ক দিয়ে তাকে এবং তার স্ত্রীকে
বাইরে নিয়ে আসা হলো, সেটা নাকি গণভবনের আশেপাশের কোনো একটা রাস্তা। সেখানে নিয়ে এসে ভাগ্যক্রমে একটা ট্যাক্সি মিলল, সেই ট্যাক্সি করে তাকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হলো। যখন ট্যাক্সি আটকাতে চেষ্টা করলো আন্দোলনকারীরা, তখন তারকে উদ্ধারকারী সেই আন্দোলনকারীরা বলল, আমার চাচা চাচি অসুস্থ, তাকে জরুরি হাসপাতালে নিতে হচ্ছে, আপনারা ডিস্টার্ব করেন না, আপনারা সরে যান। এভাবে নাকি তাকে বাঁচানো হয়েছে। খুবই বীরত্বের একটা গল্প। কিন্তু প্রসঙ্গ হচ্ছে যে যারা আন্দোলন করেছে তারা ওবায়দুল কাদেরের মতো একটা ক্যারেক্টারকে দেখার পরেও তাকে বাঁচালেন কেনা, এই পাল্টা প্রশ্ন ভারতীয় যে গণমাধ্যমে তিনি সাক্ষাৎকার দিয়েছেন দ্য ওয়াল থেকে উপস্থাপক করেছেন। তারা আওয়ামী লীগেরই ছাত্রলীগেরই ছেলেপেলে কিনা, যারা কিনা পরিবর্তিত পরিস্থিতিতে বৈষম্য বিরোধী আন্দোলনের হয়ে কাজ করছে। ওবায়দুল কাদের বলেছেন, না, তারা আন্দোলনের ছেলেপেলে, যে কোনোভাবেই হোক, হয়তো আল্লাহ সেইভাবে আমার কপালে লিখে রেখেছিলেন উদ্ধার হব আমি, সেইভাবেই আমি উদ্ধার হয়েছি। এই গল্পটা তিনি বলার চেষ্টা করেছেন। তিনি বলেছেন তারপরে তিনি 3 মাস দেশে থেকেছেন এবং বিভিন্ন দিক থেকে বিভিন্ন যে রকমের যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনটাকে কাজে লাগিয়ে দেশে থেকে কিছু একটা করা যায় কি না সেটা দেখার চেষ্টা করেছেন। কিন্তু যখন একের পর এক মামলা তার নামে হয়েছে, প্রায় শতাধিক মামলা হয়েছে, তখন আর তিনি দেশে থাকা নিরাপদ মনে করেননি এবং ভারত থেকেও তাকে বারবার বলা হচ্ছিল আপনি দেশে থাকবেন না। সেই কারণেই তিনি ভারতে কলকাতায় চলে গেছেন। তাকে প্রশ্ন করা হয়েছিল, আন্দোলনের সময় আপনি ছাত্রলীগকে আন্দোলনকারীদের উপরে লেলিয়ে দিয়েছিলেন কেন, যার কারণে আপনার প্রতি এত বেশি ক্ষোভ সবার, যার কারণে সবাই আপনাকেই বেশি দোষারোপ করে। তিনি বলেছেন ছাত্রলীগ একটা স্বাধীন সংগঠন, তাকে লেলিয়ে দেওয়ার কিছু নেই, ছাত্রলীগের নিজস্ব অবকাঠামো রয়েছে, তারা তাদের মতো কাজ করেছে, আমি লেলিয়ে দিইনি কাউকে। তাকে প্রশ্ন করা হয়েছে, এত বড় একটা আন্দোলন হলো, সরকার পতন হয়ে যাবে, এই পুরো ব্যাপারটা আপনারা টের পেলেন না কেন, কেন আপনারা আগে থেকে টেরই পাননি যে এত বড় একটা ঘটনা ঘটতে যাচ্ছে? তিনি বললেন যে ইন্টেলিজেন্সের তো ব্যর্থতা রয়েছে, ইন্টেলিজেন্সের ব্যর্থতা রয়েছে, এটা একটা কোটা আন্দোলন ছিল, কোটা আন্দোলন থেকে এক দফার আন্দোলন হলো, ইন্টেলিজেন্সের ব্যর্থতার কারণে এটা হয়েছে। এই প্রথমবারের মতো আওয়ামী লীগের কোনো নির্ভরযোগ্য নেতা স্বীকার করলেন যে ইন্টেলিজেন্সের ব্যর্থতার কারণে এটা হয়েছে, তার মানে হচ্ছে ইন্টেলিজেন্স আওয়ামী লীগ সরকারের পক্ষে ছিল না। এই ব্যাপারটা একটা গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসলো যে গোয়েন্দা সংস্থা আওয়ামী লীগ সরকারের পক্ষে কাজ করেনি, গোয়েন্দা সংস্থা অনেক আগেই সরকার বিরোধী হয়ে গিয়েছিল। তিনি জেনারেল সেক্রেটারি হিসেবে এই পতনের জন্য দায় নিচ্ছেন কিনা সেই ব্যাপারে তিনি স্পষ্ট বলেছেন এবং ভয়াবহ কথা বলেছেন যে আমার কোনো দায় নেই, আমি যা করেছি সেটা নেত্রীর আদেশে নির্দেশে করেছি, নেত্রী যা বলেছেন তাই করেছি, এর বাইরে আমি কিছু করিনি, জেনারেল সেক্রেটারি হিসেবে আমার করার কিছু ছিল না। অর্থাৎ এই যে পতন, আওয়ামী লীগের যে পতন, আওয়ামী লীগের আজকের যে দুর্দশা, সেই দুর্দশার জন্য তিনি সরাসরি শেখ হাসিনাকে দায়ী করলেন। তিনি তার নিজের দায় এতটুকু নিলেন না। এতে করে আওয়ামী লীগের যারা নেতাকর্মী রয়েছেন, তৃণমূলের নেতাকর্মী রয়েছে, তারা কি ওবায়দুল কাদেরকে এখন ভালোভাবে গ্রহণ করবেন? ওবায়দুল কাদেরকে এমনি ওই ফেসবুকে বিবৃতি দেওয়ার পর থেকে তাকে নানাভাবে ট্রল করা হচ্ছে, তার বিরুদ্ধে কথাবার্তা বলা হচ্ছে। এখন যেটা তিনি বললেন যে সেক্রেটারি হিসেবে তার কোনো দায় নেই, তাকে নেত্রী যা বলেছেন তাই করেছেন, অর্থাৎ পরোক্ষভাবে এটাই বোঝায় যে সমস্ত ব্যর্থতার দায় শেখ হাসিনার। তেমনটাই বলেছেন মন্ত্রী হিসেবে আমি নির্দোষ, চাঁদাবাজি করিনি, কোনো অপরাধ করিনি, সুতরাং আমার কোনো দায় থাকতে পারে না। তিনি নিজেকে একেবারে ফেরেস্তার মতো দাবি করলেন এবং ফেরেস্তা একটা দলের, এত বড় দলের একটা সেক্রেটারি, তিনি ফেরেস্তার মতো আসনে ছিলেন, তারপরেও সেই দলের পতন হলো, শুধুমাত্র দলের সভানেত্রীর কারণে পতন হলো, এমনটা তার কথায় অন্তত তার কথা বিশ্লেষণ করলে সেটাই বেরিয়ে আসে। তিনি বলেছেন যে তাকে বলা হলো ভুল স্বীকার এখনো করেননি, আপনারা ভুল স্বীকার করবেন কিনা। তিনি বলেছেন আমরা যা উন্নয়ন করেছি তা কল্পনাই করা যায় না। 15 বছরের আগের বাংলাদেশ দেখেন আর পরের বাংলাদেশ দেখেন, রাত আর দিন তফাৎ। তারপরেও অনেক ভুল ছিল, সেই ভুলগুলো বিদেশে থেকে আমরা ভুল স্বীকারের কথা বলতে চাই না। আমরা দেশের মাটিতে পা দিয়ে আমাদের ভুল ভ্রান্তির ব্যাপার জনগণকে বলবো, অর্থাৎ তারা দেশে ফিরবেন, দেশে ফিরে ভুল ভ্রান্তি যা হয়েছিল সেই কথাগুলোকে জনগণকে বলবেন। তবে প্রশ্ন এখানে সম্পর্ক প্রশ্ন তো আসেই যে তারা কবে নাগাদ দেশে ফিরবেন। তার প্রত্যাশা তারা
খুব শীঘ্রই দেশে ফিরবেন এবং বাংলার মাটিতে তাদেরকে ফিরতেই হবে, বাংলার মাটি তাদেরকে ফেরাবেই, কারণ এদেশের জনগণ এখনও আওয়ামী লীগের উপরে আস্থা রাখে। তিনি এটাও বলেছেন যে এখন আপনি জরিপ করেন, জনগণকে জিজ্ঞাসা করেন তারা কি বলে শোনেন, তারা কিন্তু এখনও বলে শেখ হাসিনাই ভালো ছিল। হ্যাঁ, সরকারের কোনো বিষয়ে ব্যর্থতা, চরম দুর্নীতি, এনসিপির বিভিন্ন দুর্নীতিতে জড়িয়ে পড়া, সরকারের সঙ্গে সেনাবাহিনীর বিরোধ, এসব কারণে অনেকে তো এই প্রসঙ্গ বলতেই পারেন যে আগেই ভালো ছিল। এখন যেভাবে চুরি ডাকাতি বেড়ে গেছে, সেই পরিস্থিতি অন্তত চুরি ডাকাতির এই বিষয়টা অন্তত আওয়ামী লীগের আমলে ছিল না। এই প্রসঙ্গগুলোকে তো তুলনামূলক চিত্র হিসেবে দাঁড় করানো যাবে, কিন্তু আওয়ামী লীগের ভুল ছিল না এটা তো বলার অবকাশ আসলে থাকে না। আওয়ামী লীগকে পরিশুদ্ধ রাজনীতি করতে হলে বিশ্লেষকরা বলেন তাদের যে ভুল ভ্রান্তি ছিল সেই ভুল ভ্রান্তিগুলো স্বীকার করে নিয়ে জনগণের আস্থা তৈরি করতে হবে আবারও। তিনি বলেছেন যে তাকে বলা হয়েছে যে আপনার পানিশমেন্ট হিসেবে আপনি যে ভুল ভ্রান্তি করেছেন এই পানিশমেন্ট হিসেবে আপনাকে এই 9.5 মাস চুপ করে রাখা হয়েছিল, আপনাকে কোনো কথা বলতে দেয়া হয়নি। এই কথা চতুর্দিকে শোনা যায়, কথাটা কি সত্যি? তিনি বলেছেন যে প্রশ্নই আসে না আমার পানিশমেন্টের কথা, বরং নেত্রীই আমাকে বলেছেন তুমি রেস্ট নাও, কোনো কথা ভাবা লাগবে না, কোনো দিকে তাকানো লাগবে না, তুমি তোমার শরীরের প্রতি যত্ন নাও, প্রয়োজন হলে আমি তোমাকে বলবো কথা বলার জন্য। তার মানে হচ্ছে যে তার কথাতে শেখ হাসিনাই তাকে বলেছিলেন চুপ থাকতে, অন্তরালে থাকতে, তাই তিনি চুপ থেকেছেন। ফেসবুকে বিবৃতির আগে হয়তো শেখ হাসিনা তাকে বলেছেন তুমি বিবৃতি দাও, তাই তিনি বিবৃতি দিয়েছেন। তার মানে হচ্ছে সমস্ত দায় তিনি কৌশলে শেখ হাসিনার উপরে কিন্তু চাপিয়েছেন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তিনি বলেছেন যে তাকে বাদ দিয়ে তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনার তো রিপ্লেসমেন্ট খোঁজা হচ্ছে, আওয়ামী লীগের পরবর্তী সাধারণ সম্পাদক কে হবে, কে নেতৃত্ব দেবে, আপনি নেতৃত্ব দিয়ে আওয়ামী লীগকে ধ্বংস করেছেন, এরকম প্রেক্ষাপটে আপনার রিপ্লেসমেন্ট খোঁজা হচ্ছে। তিনি অস্বীকার করেছেন যে এগুলো যারা করে তারা আসলে স্বার্থান্বেষী মহল, কুচক্রী মহল, তারা আওয়ামী লীগকে ধ্বংস করতে চায়। তিনি বলেছেন আমি শতভাগ আশাবাদী শেখ হাসিনা ফিরবেন, প্রধানমন্ত্রী হবেন। বেশিরভাগ মানুষই এখনও বলে শেখ হাসিনাই ভালো ছিল। ভারত ছাড়া অন্য কোনো দেশ আওয়ামী লীগের নিষিদ্ধের বিপক্ষে অবস্থান নিল না কেন, এই প্রশ্নের উত্তরে বলেছেন যে ভারত আমাদের পরম বন্ধু, ঐতিহাসিক বন্ধু। ভারত আমাদের এই ব্যাপারে কথা বলবে, এটাই স্বাভাবিক। অন্যান্য দেশের কথা আমরা বলতে পারি না, কারণ আমরা এখন পলাতক অবস্থায় আছি, অন্যান্য দেশের সঙ্গে আমাদের ওইভাবে যোগাযোগ রক্ষা করা হয়নি, এমন কথা বলার চেষ্টা করেছেন। আবার বারবার তিনি বলেছেন যে ভারতে বসে থেকে ক্ষমা চেয়ে লাভ নেই, আমরা দেশে গিয়ে ক্ষমা চাইব। এমন সব কথা সামনে নিয়ে এসেছেন। সব থেকে গুরুত্বপূর্ণ যে কথাটা সেটা হচ্ছে যে সেক্রেটারি হিসেবে তিনি কোনো দায় নেবেন না এবং সেক্রেটারি হিসেবে তিনি যা কিছু করেছেন সব কিছু দলীয় সভানেত্রী শেখ হাসিনার আদেশেই করেছেন, এমনটা বলার চেষ্টা করেছেন। অর্থাৎ শেখ হাসিনাকে পুরোপুরি কাঠ গড়ায় দাঁড় করানোর চেষ্টা করলেন। শুরুটা করেছিলেন সেই রোমহর্ষক সিনেমাটিক গল্প দিয়ে, যে গল্পের মাধ্যমে যে গল্পে উঠে এসেছে তার বেঁচে যাওয়ার কাহিনী। এখন আওয়ামী লীগের যারা কর্মী সমর্থক তারা সিদ্ধান্ত নেবেন যে ওবায়দুল কাদেরের এই কথাটা আওয়ামী লীগের জন্য লাভজনক হলো নাকি আওয়ামী লীগের জন্য চরম ক্ষতির কারণ হলো। এই যে কথা বললেন যে শেখ হাসিনার সমস্ত দায়, এই একটি পয়েন্টকে কেন্দ্র করেই আওয়ামী বিরোধী যারা রয়েছেন তারা এখন স্পষ্ট করে বলতে শুরু করবে যে স্বয়ং ওবায়দুল কাদের সেক্রেটারি পর্যন্ত বলে যে আওয়ামী লীগের যত দুঃশাসন সেই দুঃশাসনের জন্য একমাত্র শেখ হাসিনা দায়ী, সুতরাং শেখ হাসিনারই বিচার করতে হবে। তার মানে ওবায়দুল কাদের টেকনিক্যালি বাঁচার জন্য কিংবা এই সরকারের কোনো সফট কর্নার তৈরি করার জন্য কি শেখ হাসিনার উপরে সমস্ত দায় চাপিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করলেন? সিদ্ধান্ত নেবেন আওয়ামী লীগ যারা করেন তারা। আমার মনে হয় যে জনাব ওবায়দুল কাদের বর্তমান সরকারের একটা সফট কর্নার নিজের দিকে নেয়ার জন্য সমস্ত দায় টেকনিক্যালি শেখ হাসিনার উপরে চাপালেন, যেন সব দায় শেখ হাসিনার উপরে যায় এবং সেটা বলার উপহার স্বরূপ বর্তমান সরকার এক ধরনের সফট কর্নার তৈরি করেন ওবায়দুল কাদেরের প্রতি। ওবায়দুল কাদেরকে এমন চাচ্ছেন যে তিনি রাজসাক্ষী হতেও রাজি আছেন শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের বিপক্ষে নিজেকে বাঁচাতে। যেভাবে সিনেমাটিক ওয়েতে বেঁচে গিয়েছিলেন 5 আগস্টে, সেরকম সিনেমাটিক ওয়ে কি, সিনেমাটিক প্ল্যাটফর্ম কি, প্লট কি তৈরি হবে আবারও একটা, যে সিনেমাটিক প্লটে নতুন সিনেমা হিসেবে আমরা দেখব যে ওবায়দুল কাদের রাজসাক্ষী হয়ে বলছেন যে আওয়ামী লীগের যা কিছু ভুল সব কিছুর জন্য শেখ হাসিনা দায়ী।
আমার কোনো ভুল নেই, আমি নির্দোষ, আমি সাক্ষ্য দিচ্ছি এই ভুলগুলো কিংবা এই দোষগুলো শেখ হাসিনা করেছেন। এখন সিদ্ধান্ত আওয়ামী লীগ যারা করেন সেই সকল নেতাকর্মী, তৃণমূলের সদস্য তাদের যে ওবায়দুল কাদের কি আওয়ামী লীগের জন্য উপকার করলেন নাকি আওয়ামী লীগের জন্য ক্ষতি করলেন, আবার ওবায়দুল কাদেরকে সামনে এনে দিয়ে, পর্দার সামনে আসতে দিয়ে শেখ হাসিনাই বা অনেক বড় ভুল ডিসিশন নিলেন কিনা, সেটাও একটা বড় প্রশ্ন হিসেবে